শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ নুরুজ্জামান আল ইমরান, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আমরা একটি অনিবার্য পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। তোমরা সকলেই জানো, একটি বৈশ্বিক মহামারী আমাদেরকে গ্রাস করে আছে। সকলেই ঘরবন্দি জীবনযাপন করছি। তো এই অবস্থায় আমরা যেটা করতে পারি যে অনেক বেশি শরীর চর্চা এবং পুষ্টিকর খাবার গ্রহণের মধ্য দিয়ে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে আমরা যে কোনো অসুখ বিসুখকে মোকাবেলা করতে পারবো। সেই সাথে সাথে আমাদের কিন্তু পাঠদান এবং পাঠ গ্রহণ কার্যক্রমের সাথেও যুক্ত থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সেই কার্যক্রমের অংশ থেকে আমাদের এই অনলাইন পাঠদান কার্যক্রম, তোমরা সকলেই অংশগ্রহণ করছো। সেক্ষেত্রে আজকে আমরা একটি বাংলা বিষয়ের ক্লাস নেব। আশা করছি সকলেই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। বই, খাতা, কলম ইত্যাদি যাবতীয় শিক্ষা উপকরণ সহযোগে তোমরা তৈরি হয়ে যাও। আজকে বাংলা বিষয়ের একটি ক্লাস হবে। চলো আমরা ক্লাসে ফিরে যাই। আজকের পাঠ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা, আশা। লিখেছেন সিকান্দার আবু জাফর। এই কবিতাটি পড়ে বা আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারবো, সিকান্দার আবু জাফর সম্পর্কে বলতে পারবো। আশা কবিতার মূল ভাব সম্পর্কে আমরা আলোচনা করব এবং শিখব। এবং প্রচুর ধন সম্পদের মধ্যে নয়, মনের সুখই প্রকৃত সুখ, এই বিষয়টি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলো আজকে ক্লাসে চলে যাই। আশা। দেখতে পাচ্ছ তোমরা বই সাথে রাখবে এবং কলম দিয়ে আমি যে বিষয়গুলো আন্ডারলাইন করেছি সেগুলো আন্ডারলাইন করার চেষ্টা করবে, কারণ এগুলো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। সিকান্দার আবু জাফরের কবি পরিচিতি দেয়া আছে এখানে। উনি খুলনা জেলার তেতুলিয়া গ্রামে 1919 সালের 19শে মার্চ সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন। অর্থাৎ এই যে খুলনা জেলা এবং তেতুলিয়া গ্রাম, তথ্য দুটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে দেখো, উনি কর্মজীবনে ছিলেন সাংবাদিক। অর্থাৎ সিকান্দার আবু জাফরের পেশা ছিল সাংবাদিকতা। তিনি অনেক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে দেখো, দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল। হ্যাঁ, এই মাসিক সমকাল পত্রিকাটি একটু গুরুত্বপূর্ণ, এই জন্য আলাদা করে দাগিয়েছি। এই পত্রিকাগুলোর সঙ্গে উনি কাজ করেছেন। আরেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা আন্দোলনের কথা তোমরা সবাই জানো। এই 6 দফা আন্দোলনকে বেগবান করে তোলার জন্য তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন। অর্থাৎ প্রশ্ন আসতে পারে, নিচের কোন কবি 6 দফা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে সিকান্দার আবু জাফর। বা সিকান্দার বা আবু জাফর বাংলার মুক্তিযোদ্ধার ইতিহাসে, বাঙালির মুক্তিযোদ্ধার ইতিহাসের কোন আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন? সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে 6 দফা আন্দোলন। আমাদের স্বাধীনতা আন্দোলনেও তিনি ছিলেন একজন একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী। হ্যাঁ, তিনি সংস্কৃত নিয়ে সাংস্কৃতিক বিভিন্ন অনুষঙ্গ নিয়ে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সময় তার লেখা একটি গান, আমাদের সংগ্রাম চলবেই চলবে, এই গানটি, এটি কিন্তু একটি গান, আমাদের সংগ্রাম চলবেই চলবে। প্রশ্ন আসতে পারে যে সিকান্দার আবু জাফরের কোন গানটি মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতাকামী বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে? সেক্ষেত্রে উত্তর হবে আমাদের সংগ্রাম চলবেই চলবে। আমরা চেষ্টা করব এই ক্লাসের কোনো এক ফাঁকে সেই গানটি তোমাদের শুনিয়ে দেয়। তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ, যেমন প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক। মালব কৌশিক বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকেই কিন্তু আশা কবিতাটি নেওয়া হয়েছে। এছাড়া তিনি সাহিত্যকর্মে বিভিন্ন অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদক লাভ করেন। মরণোত্তর কথাটির মানে উনি মৃত্যুর পরে 21শে পদকটি লাভ করেছেন। 5ই আগস্ট 1975 সালে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন।
তো চলো বন্ধুরা, আমরা কবিতাটা শোনার চেষ্টা করি এবং কবিতার ভেতর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি আসলে কবিতাটি কি সম্পর্কে। আশা, সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কবি এমন একটা পৃথিবী কল্পনা করছেন। আসলে পৃথিবী তো আর নতুন করে বানানো সম্ভব নয়। উনি এই জগতের মধ্যেই থেকেই উনি আসলে এই জগৎটাকে একটু মডিফাই করে নিতে চাচ্ছেন। এরকম একটা জগৎ উনি চাচ্ছেন যেখানে গভীর নিশুত রাতে, এই নিশুত শব্দ মানেও কিন্তু গভীর রাত। হ্যাঁ, এই গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার, এই জীর্ণ বেড়া মানে হচ্ছে দারিদ্রতা, অর্থাৎ যে ঘরের বেড়া ভাঙা চোরা বা জীর্ণ শীর্ণ হয়ে আছে, সেই বেড়াটিকে আসলে জীর্ণ বেড়া বলা হয়ে থাকে এবং এর দ্বারা আসলে দারিদ্রতাকে মিন করছে। অর্থাৎ উনি চাচ্ছেন যে এমন একটা জগতে আমি থাকবো যেখানে দারিদ্রতা থাকবে কিন্তু মানুষেরা খুব সুখে ঘুমাতে পারবে, এরকম একটা জগৎ উনি কল্পনা করছেন। চলো দেখি উনি আর কি কি চাচ্ছেন। যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। অর্থাৎ উনি ওনার জগতে আরো একটি বিষয় চাচ্ছেন যে যেখানে মানুষেরা সোনা রূপায় পাহাড় জমায় না, মানে হচ্ছে যে অর্থ সম্পত্তি, বিত্ত বৈভব ইত্যাদি উপার্জন করতে বা ইত্যাদির অর্থ সম্পত্তির পাহাড় তারা জমায় না, এবং এই বিত্ত সুখ বা এই অর্থ সম্পত্তি কিভাবে তাদের উপার্জিত হবে সেই চিন্তায় বা সেই ভাবনায় তাদের যে মূল্যবান সম্পদ আয়ু বা পরমায়ু জীবন, সেটা কিন্তু তারা নষ্ট করে না। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কোথায় নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে? জীর্ণ বেড়ার ঘরে। আর কবির পৃথিবীতে কিসের পাহাড় জমায় না? সোনা রূপায়। এখানে সোনা রূপায় বলতে কিন্তু অর্থ সম্পত্তিকে নির্দেশ করছে। আর বিত্ত সুখের দুর্ভাবনায় মানুষের আয়ু বা জীবন কমে যায়। চলো তারপর দেখি। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এটা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। তুচ্ছ মানে খুবই অল্প কিছু নিয়ে, তুষ্ট মানে সন্তুষ্ট বা হ্যাপি থাকে, সুখী থাকে। সেটা কিরকম যে আসলে যাদের মানে অতিরিক্ত চাহিদা থাকে না তারা কিন্তু অল্প কিছু পেয়েই জীবনে অনেক খুশি থাকে। তো এরকম একটা জগতই উনি কল্পনা করেছেন যেখানে মানুষের খুব অল্প থাকবে কিন্তু তারা সেই অল্প নিয়েই অনেক বেশি সন্তুষ্ট থাকবে। কিন্তু আমাদের বর্তমান জগতের প্রেক্ষাপট কিন্তু ঠিক তার উল্টো। আমাদের যত বেশি আছে বা যত বেশি থাকবে সে কিন্তু আরো বেশি চায়, যে কারণে তার সবসময় দুর্ভাবনা কিন্তু লেগেই থাকে। ভাই, সারাদিনে পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। তবু যাদের মনের কোণে নাই দুরাশা গ্লানি, নেই দীনতা নেই কোনো সংশয়। আচ্ছা, দেখো এখানে আবার বলছে যে সেই জগতে আমি যেতে চাই যে জগতে মানুষ সারাদিন পরিশ্রম করবে, সারাদিন পরিশ্রম করেও তার সারাদিনের যে 3 বেলা খাবার বা সারাদিনের ক্ষুধা নিবারণের জন্য যে খাবারটুকু সেটুকুও কিন্তু উপার্জিত হবে না, বা অতিরিক্ত সঞ্চয় তো সেখানে কল্পনার বিষয়। তো এরকম অবস্থায়ও মানুষের মনে কোনো গ্লানি, দুরাশার গ্লানি মানে কোনো হতাশা থাকবে না, এরকম মেন্টালিটি বা এরকম মানসিকতা সম্পন্ন লোক যে জগতে থাকে সেই জগতে কবি যেতে চাচ্ছেন। এবং এই যে তাদের দারিদ্রতা বা এই যে তাদের দুরাশা বা তাদের ভেতরে যে ক্ষুধার অপরিপূর্ণতা, তা নিয়ে তাদের মধ্যে কোনো দীনতা বা কোনো সংশয় নেই, এরকম একটা জগৎ কবি কল্পনা করেন। যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জানতে পারে আলো। খুবই গুরুত্বপূর্ণ কথা এই কবিতার। দেখো আমি দাগিয়ে রেখেছি যে যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকে পরস্পর ভালোবাসা দিয়ে যে জায়গাটাতে তারা আবদ্ধ থাকে, ঘৃণা বিরোধ
বা শত্রুতা, হিংসা এগুলো থাকবে না। একজন আরেকজনের প্রতি, মানুষ হিসেবে আরেকজনের প্রতি যেখানে ভালোবাসার বন্ধনে আবদ্ধ, সেরকম একটা জগতে কবি যেতে চান। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে প্রতিবেশীর আঁধার ঘরে জ্বালতে পারে আলো। এখানে আঁধার ঘর বলতে আসলে বুঝিয়েছে যে আমাদের যারা প্রতিবেশী আছে, আমাদের যারা নিকটাত্মীয় বা কাছের লোক যারা আছে, তাদের যে কোনো সমস্যা বা তাদের যে কোনো প্রবলেমে যদি আমরা গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি বা তাদেরকে সাহায্য করতে পারি, সেটাই আসলে আলো জ্বালানো বোঝানো হয়েছে। অর্থাৎ প্রতিবেশীর যে কোনো সমস্যায় বা যে কোনো দুর্যোগে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারাটাই আসলে প্রতিবেশীর আঁধার ঘরের আলো জ্বালানোর মতো বিষয়। এরকম সহযোগিতাপূর্ণ জগৎ কবি কল্পনা করেন। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। দেখতে পাচ্ছ কবিতার শেষ অংশে আমরা চলে এসেছি। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। সেই জগৎ বলতে কোন জগৎ? এই যে এতক্ষণ আমরা পড়ে আসলাম যে জগতে মানুষ হচ্ছে কি করে না, তোমার নির্ভাবনায়, দারিদ্রতার মধ্যে থেকেও নির্ভাবনায় ঘুমায়, সেখানে অতিরিক্ত অর্থ সম্পত্তি তারা উপার্জনের চিন্তায় নিজেদের আয়ু কমায় না, যেখানে মানুষেরা খুবই তুচ্ছ নিয়ে সন্তুষ্ট থাকে, যেখানে মানুষ সারাদিন পরিশ্রম করে, যেখানে মানুষের মনে কোনো দুরাশা বা গ্লানি নেই, বা যেখানে সবাই সবাইকে একে অপরের সহযোগিতা করে, সেরকম একটা জগতে কবি আসলে হারিয়ে যেতে চাচ্ছেন। এই হচ্ছে আমাদের আশা কবিতা। দেখো কিছু শব্দার্থ বা টিকা এখানে আছে। এই শব্দার্থগুলো পড়তে পারলে বা বুঝতে পারলে কিন্তু তোমাদের সৃজনশীল লেখার জন্য যে ব্যাখ্যামূলক যে অংশটুকু লিখতে হবে সেগুলো কিন্তু হয়ে যাবে। দেখো এই যে এতক্ষণ যে কবিতা পড়লাম তার একটা বড় ব্যাখ্যা কিন্তু এখানে দিয়ে দেয়া আছে। তার মধ্যেও আমি কিছু লাইন দাগিয়ে রেখেছি তোমাদের মানে প্রয়োজন অনুসারে, যে কবিও তেমনি সেরকম এক জীবনযাপনের মাঝে যেতে চান যেখানে ভাঙা বেড়ার ঘরেও মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে বা ঘুমিয়ে যেতে পারে। অর্থাৎ এই যে একটু আগে বলছিলাম যে মানুষের মধ্যে দারিদ্রতা থাকবে, কিন্তু এই দারিদ্রতাকে সঙ্গী করেই তারা কি করবে, মানে খুব শান্তির ঘুম তারা ঘুমাবে, এরকম একটা জগৎ কবি চিন্তা করেছেন। তারপর বলছে দেখো যে বিত্ত সুখের দুর্ভাবনা মানুষ তো দেয়ই না, বরং তাদের আয়ু আরো কমে যায়। অর্থাৎ এই যে অতিরিক্ত চাওয়া বা অতিরিক্ত অর্জন বা অতিরিক্ত ধন সম্পদের মালিক হওয়ার যে লোভ, এই লোভ কিন্তু মানুষকে আসলে কোনো সুখ দিতে পারে না, বরঞ্চ এই লোভের এই সম্পত্তি অর্জনের দুর্ভাবনায় মানুষের কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং সাথে সাথে তার জীবন কিন্তু ছোট হয়ে আসে। তারপর বলছে দেখো, যেখানে মানুষকে ভালোবাসা যায়, প্রতিবেশীর দুঃখ কষ্ট দূর করে আলো জ্বালানো যায়, সেখানেই তিনি থাকতে চান। অর্থাৎ যে জগৎটা তিনি কল্পনা করেছেন সেখানে সবাই সবাইকে ভালোবাসা দ্বারা যুক্ত থাকবে এবং একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এবং সেভাবেই সেরকম একটা পৃথিবীতে আসলে তিনি থাকতে চেয়েছেন। পাঠ পরিচিতির মধ্যে কিছু কথা দেখো, একটি গুরুত্বপূর্ণ তথ্য যে সিকান্দার আবু জাফরের মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে। তারপরে সেই কবিতার মূল বিষয়বস্তুগুলো আমি এখানে দাগিয়ে রেখেছি। দেখো, মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। বর্তমান আমরা অনেক বেশি নিজে আত্মকেন্দ্রিক, মানে নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের ভালো মন্দর খেয়াল রাখা, অন্যের কি হলো না হলো সে বিষয়ে আসলে অনেকেই আমরা কি খবর নিতে চাই না। তো এরকম অবস্থায় আমরা যারা বিত্ত বৈভব বা সম্পদ অর্জন আর সুখের দুর্ভাবনায় আমাদের কিন্তু আয়ু আমরা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আসলে এই যে কবি যেটা চেয়েছেন যে এরকম জগৎ তিনি চাননি, বরঞ্চ জীর্ণ ঘরে বসবাস করেও যারা সুখী তাদের সাথে কবি কাটাতে চেয়েছেন বা তাদের সাথে থাকতে চেয়েছেন। এরপরে দেখো যে যারা প্রচুর পরিশ্রম করে বা যাদের আসলে ওই ধরনের কোনো অর্থ সম্পত্তিও জমানো নেই, তারপরেও তাদের মধ্যে কিন্তু কোনো দুরাশা বা গ্লানি তাদেরকে গ্রাস করতে পারে না, এরকম জীবনে কবি অভ্যস্ত হতে চেয়েছেন। তারপরে দেখো, দারিদ্র্যের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে। অর্থাৎ এমন জগতে কবি যাবেন যে জগতের মানুষেরা দারিদ্রতাকে সঙ্গী করেও তারপরেও সবাই সবাইকে ভালোবাসতে পারবে। এই আসলে এই কবিতার মূল বিষয়বস্তু। চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য কি কি বিষয়গুলো আমরা এখান থেকে আমরা বের করতে, এই আশা কবিতা থেকে বের করতে পারি। দেখো, এই বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে।
কবি দরিদ্র অথচ সুখ ও পরস্পর ভালোবাসায় পরিপূর্ণ একটি পৃথিবীতে হারিয়ে যেতে চান। দ্বিতীয়ত, অনেক বেশি অর্থ সম্পত্তির আকাঙ্ক্ষা কেবল দুর্ভাবনা বাড়ায়, যা সুখের বদলে মানুষের সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ পরমায়ু বা জীবন সেটি কিন্তু কমিয়ে দেয়। তৃতীয়ত, মনের সুখই প্রকৃত সুখ, যাদের অতিরিক্ত চাহিদা থাকে না এবং অল্পের মধ্যে যারা সন্তুষ্ট থাকে তারাই প্রকৃত সুখী। অপরের কল্যাণে নিজের সুখ বিলিয়ে দিয়ে পরস্পর সহযোগিতা ও ভালোবাসা আদান প্রদানের মধ্যেই যথার্থ সুখ রয়েছে। এই যে 4টি বিষয় এখানে দিয়ে দেয়া আছে, এই 4টি বিষয় কিন্তু এই কবিতার মূল ভাব, যেটি দিয়ে তোমরা যে কোনো সৃজনশীল কিন্তু তোমরা উত্তর করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কবি সিকান্দার আবু জাফরের একটি গান আমাদের মুক্তিযুদ্ধ আন্দোলনকে আরো বেশি বেগবান করেছিল, প্রেরণাদীপ্ত করেছিল। সেই গানটি কিন্তু ওই যে আমাদের সংগ্রাম চলবেই, এই গানটি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলছে। চলো আমরা এই গানটি শুনতে শুনতে আমরা এই আশা কবিতার অনুশীলনী থেকে কিছু প্রশ্ন আলোচনা করে আসি। দেখতে পাচ্ছ এখানে বহু নির্বাচনী কিছু প্রশ্ন আছে। বিত্ত সুখের দুর্ভাবনায় কোনটি কমে? আসলে আয়ু কমার কথা বলা হয়েছে। প্রতিবেশীর আধার ঘরে জ্বলতে পারে আলো, এখানে আলো বলতে কি বোঝানো হয়েছে? আসলে এখানে আলো বলতে প্রতিবেশীর বিপদে আপদে সাহায্য করাকে কিন্তু নির্দেশ করছে। কয়েকটি উদ্দীপক এখানে দেয়া আছে, উদ্দীপকটি পড়ো। যে যারা প্রকৃত সুখী মানুষ তাদের কিন্তু আসলে কোনো চাহিদা থাকে না, যে কারণে তারা খুব অল্পতেই অনেক বেশি সুখী হয়। তো এখানে এই সুখী মানুষের সঙ্গে কিন্তু আত্মতৃপ্ত যারা অল্পতেই খুশি সেই মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো তোমাদের অনুশীলনী অংশে একটি উদ্দীপক এবং সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। এখানে মাদার তেরেসা সম্পর্কে বলা হয়েছে এবং তার সম্পর্কে শেষ কথাটি হলো, সারা জীবনে তার সবটুকু উপার্জনই বিলিয়ে দেন মানবের কল্যাণে। অর্থাৎ এই অংশটি কিন্তু তোমাদের আশা কবিতার এই যে অপরের কল্যাণে নিজের সুখ বিলিয়ে দিয়ে পরস্পর সহযোগিতা ও ভালোবাসা আদান প্রদানের মধ্যেই যথার্থ সুখ রয়েছে, এই বিষয়টিকে কিন্তু নির্দেশ করছে। এর বাইরে চলো দেখি আমরা কিছু অনুধাবন আলোচনা করি। জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় বলতে কি বোঝানো হয়েছে? আসলে এই অনুধাবনটি দিয়ে আসলে বোঝানো হয়েছে যে দারিদ্রতাকে সঙ্গী করেও যারা শান্তিতে ঘুমোতে পারে সেই রকম একটি জগৎ কবি কল্পনা করেছেন। যেথায় মানুষ মানুষের বাঁচতে পারে ভালো বলতে কবি কি বুঝিয়েছেন? অর্থাৎ কবি এমন একটি পৃথিবী কল্পনা করেছেন যেখানে প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসার বন্ধন দ্বারা যুক্ত থাকবে। কোনো লোভ, হিংসা বা কোনো হানাহানি বা অহংকার দিয়ে নয়, বরঞ্চ মানুষ মানুষকে পরস্পর সহমর্মিতা ও ভালোবাসা দিয়ে যুক্ত থাকবে। বিত্ত সুখের ভাবনাহীন মানুষেরা সংশয়হীন কেন? এখানে সংশয়হীন বলতে ভয় ডরহীন বিষয়টিকে বোঝানো হয়েছে। অর্থাৎ যাদের অতিরিক্ত অর্থ সম্পদ অর্জনের ভাবনা নেই, তাদের মনে অতিরিক্ত কোনো চাহিদা থাকে না বলে তারা সংশয়হীন বা ভয় ডরহীন। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, অর্থাৎ যেই পৃথিবীর মানুষ খুবই অল্পতেই সন্তুষ্ট থাকে, খুশি থাকে, সেই মানুষদেরকে এখানে বোঝানো হয়েছে। কিছু জ্ঞানমূলক আলোচনা করা হয়েছে। দেখো 1 নম্বর জ্ঞানমূলকটি আমরা প্রথমে পড়ে এসেছি, বিপদে সাহায্য করা বুঝিয়েছে। কবি কোন জগতে হারিয়ে যেতে চান? যেখানে মানুষ নির্ভাবনায় ঘুমায়। আশা কবিতায় জীর্ণ বেড়ার ঘরে বাস করে কারা? ভাবনাহীন মানুষেরা। আমাদের সংগ্রাম চলবেই গানটি কার লেখা? ইতিমধ্যে তোমরা কিন্তু গানটি শুনতে পাচ্ছ। এই গানটি সিকান্দার আবু জাফরের, যেটি আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত, এবং এই গানটি কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে খুবই উজ্জীবিত করেছিল। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, এখানে আমি কে? কবি নিজেই কিন্তু এই জগতে হারিয়ে যেতে চান। বিত্ত সুখের ভাবনাহীন মানুষেরা সংশয়হীন কেন? কোনো চাহিদা থাকে না বলে তারা সংশয়হীন। আশা কবিতায় কবি সুখ খুঁজেছেন কোথায়? প্রতিবেশীর আধার কবি সুখ খুঁজেছেন। বিত্ত সুখের দুর্ভাবনায় কি কমে যায়? তোমরা জানো আয়ু কমে যায়।
কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে, জীর্ণ বেড়ার ঘরে। আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? মালব কৌশিক। তোমরা জানো মালব কৌশিক কিন্তু একটি কাব্যগ্রন্থ। তোমাদের অনুশীলনের সুবিধার্থে বা প্র্যাকটিসের সুবিধার্থে আমি কিছু উদ্দীপক সহ কিছু সৃজনশীল প্রশ্ন এখানে যুক্ত করে দিয়েছি, যেগুলো তোমরা আলোচনা করে খাতায় লিখে লিখে বাসায় অনুশীলন করবে। এখানে কিছু প্রশ্ন তোমাদের সুবিধার্থে যুক্ত করে দেওয়া হলো। অবশ্যই তোমরা খাতায় লিখে আজকের আলোচনা থেকে এবং কবিতাটি বুঝে নিয়ে কবিতার মূল ভাব থেকে এই প্রশ্নগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবে। এটি হচ্ছে প্রথম উদ্দীপক। এটি দ্বিতীয় উদ্দীপক এবং প্রশ্ন। এখানে তৃতীয় আর একটি উদ্দীপক এবং প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তোমরা এগুলো খাতায় লিখে লিখে আলোচনা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভিডিওটি দেখলাম। আশা করি আজকের ক্লাসের বিষয় সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা তোমরা জানো। তাহলে আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে বেশি বেশি অনুশীলনের কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ তোমাকে কিন্তু বেশি বেশি করে ভিডিওটি দেখে বই এবং খাতায় লিখে বারবার অনুশীলন করতে হবে। তাহলে তোমরা বিষয়টি সম্পর্কে আরো বেশি স্পষ্ট ধারণা লাভ করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তবে শেষ কথা হচ্ছে, তোমাদের কিন্তু এই অবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা আমরা জানি যে করোনা ভাইরাস কিন্তু সামাজিক ভাবে ছড়িয়ে পড়েছে। তো এই অবস্থায় তোমাদের স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করতে হবে। পাশাপাশি তোমাদেরকে পাঠদান কার্যক্রম প্রক্রিয়াটাকেও চালিয়ে নিতে হবে এবং তোমরা সুস্থ থাকবে, সর্বোচ্চ সতর্ক থাকবে, ভালো থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ক্লাসরুমে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।